হাই স্টুডেন্টস, তোমরা এখন সব তৈরি পরীক্ষার জন্য। আর এরই মাঝে আমি একদম পোয়েম আর ড্রামা থেকে শর্ট কোয়েশ্চেন্স আলোচনা করার জন্য আজকে আমি আসছি। আশা করছি এটা খুব হেল্প হবে। কিন্তু ক্লাসটা শুরু করার আগে একটু আমি বলে রাখি যে তোমাদের এবারের যে পরীক্ষাটা হচ্ছে স্যারেরাই গার্ড দেবে, নিজস্ব হোম সেন্টার, কিন্তু খাতা কিন্তু বোর্ডে জমা করতে হবে। তো সেখান থেকে গোটা খাতাগুলো ডিস্ট্রিবিউট হবে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের খাতাও অন্যান্য ডিস্ট্রিক্টে যাবে। যেমন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের খাতা হুগলি ডিস্ট্রিক্টে যেতে পারে। তো এইভাবে খাতা বন্টন করে কিন্তু দেখা হবে। তো যাই হোক, এবারে যেটা ফিরে আসি ক্লাসে, যেটা প্রথম পোয়েম। আজকের ক্লাস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে, আমি আর নতুন করে বলছি না। সেটা প্রথমে স্টার্ট করি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? কী ধরনের পোয়েম, কী ধরনের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ ওয়ার পোয়েম, WAR, ওয়ার পোয়েম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পোয়েম? তো এই মিনিংটা কি অ্যাকচুয়ালি, অন্তর্নিহিত অর্থ, অ্যালিগোরিক্যাল মিনিং অফ দিস পোয়েম। এটা মনে রাখবে, ফিউটিলিটি অফ ওয়ার, মানে যুদ্ধের নিষ্ফলতা। তোমরা যুদ্ধের নিষ্ফলতা এখনই তোমরা দেখতে পাচ্ছ যে যুদ্ধ মানে তার রেজাল্ট জিরো। যেটা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের তোমরা দেখছো যে শুধু সাধারণ মানুষ খালি মারা যাচ্ছে, আর কিছুই নয়, প্রপার্টি নষ্ট হচ্ছে, আর কিছুই নয়, এর ফলাফল জিরো হয়। আর এটা সবসময় মনে রাখবে, এই যে কবিতাটা, এটা অ্যান্টি ওয়ার কবিতা। তো মোস্ট ইম্পর্টেন্ট, এর নেক্সট প্রশ্ন কি আছে? ডেসক্রাইব দ্য ভ্যালি। The poet has described the valley as a small and green through which a slow stream flows. Next প্রশ্ন, how does the stream look like in a poem Asleep in the Valley? এই Asleep in the Valley-তে তোমার হচ্ছে স্ট্রিম মানে নদীটা কীরকম দেখতে ছিল, যে ঝর্ণা, সেই ঝর্ণাটা কীরকম দেখতে ছিল। নদী ঠিক না, ঝর্ণা বলবো আমরা এটাকে। ছোট নদী স্ট্রিম কথার অর্থ, আবার এটা ঝর্ণাও বলতে পারবে। তো ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই সিলভার কালারটা, এটা একদম তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? পরের প্রশ্ন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হোয়াট ডাজ দ্য হলো ডেসক্রাইব? এটা মানে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, স্যাম্পল কোয়েশ্চেন্স এটা তোমাদের এইচএসের, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। হলো কথার অর্থ কি? দ্য হলো ডেসক্রাইবস দ্য ভ্যালি দ্যাট লাইস বিটুইন দ্য মাউন্টেন। ক্লিয়ার? এর পরের প্রশ্ন, হাউ ইজ সোলজার ডিপিক্টেড ইন দ্য পোয়েম? সোলজার কীভাবে বর্ণিত হয়েছে এই কবিতার মধ্য দিয়ে? দ্য সোলজার ইজ ডিপিক্টেড অ্যাজ আ সামওয়ান ভেরি ইয়াং হু ইজ স্লিপিং উইথ হিজ মাউথ ওপেন, হাঁ করে ঘুমাচ্ছিল, রেস্টিং এ হ্যান্ড অন হিজ চেস্ট, যেটা তার একটা চেস্টের ওপর হাত রেখে সে রেস্ট করছিল। অ্যাকচুয়ালি ইটস মিন টু দ্যাট দ্য সোলজার ওয়াজ টেকিং হিজ আলটিমেট রেস্ট, মানে হি ইজ ডেড। ওকে, সে মারা গেছে। সে হচ্ছে মানে দ্য সোলজারটা, দ্য ফ্যাকাল্টি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে ফ্যাকাল্টি, অর্থাৎ রেজাল্ট অফ ওয়ার, যুদ্ধের ফল, সেটা একটা মৃত সৈন্য। এর পরের প্রশ্ন, ওয়ার ইজ দ্য হেড অফ দ্য সোলজারের মাথাটা কোথায় ছিল? দ্য হেড অফ দ্য সোলজার ইজ পিলো মেড অফ ফার্ন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2014, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? সোলজারের যে বালিশটা তৈরি হয়েছিল ওই নেচারের মধ্যে কি দিয়ে তৈরি হয়েছিল? এটা ফার্ন ঘাস দিয়ে। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন। নেক্সট দেখো, হোয়াট ইজ মিন বাই দ্য হেভি আন্ডারগ্রোথ? হেভি আন্ডারগ্রোথ কথার অর্থ কি? দ্য বুশেস দ্যাট the shrubs and that grows under the trees in a valley mean by the heavy undergrowth. Clear? ঝোপঝাড়। why does the soldier look pale? কেন তার সোলজারের দেখতে কেন ফ্যাকাসে লাগছিল? the soldier looks pale because he is lying dead in a valley. নেক্সট প্রশ্ন, warm green sun soaked bed, what does bed refer to? বেড রেফার টু গ্রিন আর্থ অন হুইচ লাইজ দ্য ডেড সোলজার। এই গ্রিন বেড রেফারটাকে নাকি মানে একদম সবুজ যে উপত্যকা, সেই উপত্যকাটা আবার সূর্য দ্বারা উষ্ণ, সেই বিছানার কথা বলছে আর কি এখানে। তো যাই হোক, এর পরের প্রশ্ন,
হাউ ইজ ডেড সোলজার্স শোন রেসপেক্ট বাই নেচার, কীভাবে নেচার তাকে রেসপেক্ট করছে মৃত সৈন্যটাকে। তো নেচার শোস রেসপেক্ট অফ ডেড সোলজার বাই প্রোভাইডিং ফ্লাওয়ার্স অ্যান্ড হিজ ফিট, অর্থাৎ তার পা দুটো ফুলের মধ্যে ছিল। তাহলে এটা কি ছিল, তার পা দুটো কোথায় ছিল? তার পা দুটো কিন্তু ফুলের মধ্যে ছিল, এটা সবসময় মনে রাখবে। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ ডেসক্রাইব অ্যাজ জেন্টেল উইদাউট গেল? দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইব অ্যাজ জেন্টেল উইদাউট গেল। নেক্সট প্রশ্ন, হাউ ইজ স্মাইল অফ দ্য সোলজার ডেসক্রাইবড? কি তার হাসির সঙ্গে কি তুলনা করেছে? এটা খুব ইম্পর্টেন্ট, তার হাসিটার সাথে কি তুলনা করেছে। তো স্মাইল অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইবড টু বি পিওর অ্যান্ড ইনোসেন্ট লাইক দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট। তার হাসিটা ছিল একদম নিষ্পাপ হাসি, যেটা ধূর্ততাবিহীন। আর পরের প্রশ্ন, হুইজ আস্কড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? বলছে কাকে জিজ্ঞাসা করছে যে সোলজারকে উষ্ণ রাখার জন্য, আর কে জিজ্ঞাসা করছে? মনে রাখবে এখানে পোয়েট অ্যাড্রেস টু দ্য নেচার টু কিপ সোলজার ওয়ার্ম। Why does the poet ask nature to keep soldier warm? কেন নেচারকে জিজ্ঞাসা করেছিল যে তাকে উষ্ণ রাখার জন্য? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2016-তে আসছিল তোমাদের। তো পোয়েট আস্ক নেচার টু কিপ সোলজার ওয়ার্ম সো দ্যাট হি ডাজ নট ক্যাচ কোল্ড। পরের প্রশ্ন, এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে, হি মে ক্যাচ কোল্ড, তার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। হোয়াই ডাজ পোয়েট ফিয়ার সো? কেন এইটা কবি কেন এটা সে ভয় পাচ্ছে? কারণ এটা আমি তোমাকে বলছি ভালো করে শোনো, এটা বড় প্রশ্নও আসতে পারে। আমি আগে বলেছি অ্যান্টি ওয়ার্ড, এটা ওয়ার্ডের সঙ্গে রিলেটেড। তো এর প্রশ্নটা, দ্য পোয়েট রেফার সো বিকজ দ্য সোলজার ইজ লাইং ইন দ্য ওপেন এয়ার। সে হাঁ করে মানে একদম খোলা বাতাসের ওপর সে শুয়ে আছে। তো যাই হোক, দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। হোয়াই? কেন গুনগুন করতে থাকা পতঙ্গগুলো তার রেস্টকে ডিস্টার্ব করেনি? দ্য হামিং ইনসেক্টস ক্যানট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ দ্য সোলজার ইজ ডেড। ক্লিয়ার? হোয়াট ডাজ দ্য সান সিগনিফাই ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? দ্য সান সিগনিফাই দ্য ওয়ার্মথ অফ লাইফ ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। পরের প্রশ্ন, হাউ মেনি রেড হোলস ওয়ার দেয়ার অন দ্য সোলজার্স বডি? কতগুলো লাল গর্ত ছিল তার বডির ওপরে? দেয়ার আর 2 red holes on the soldier's body. নেক্সট প্রশ্ন, what do the 2 red holes in the poem Asleep in the Valley signify? মোস্ট ইম্পর্টেন্ট, 2015-তে পড়েছিল, অনেক বার এটা আসে এই প্রশ্নটা। এটা কিন্তু অ্যান্টি ওয়ার। তো প্রশ্নটা বলছে দুটো রেড হোল কি সিগনিফাই করছে? দুটো রেড হোল অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই জানো যে সৈন্যটা মৃত, তার মৃত্যুটাকে সিগনিফাই করছে। তো বলে রাখি, তো দ্য ফ্রেজ 2 red holes in a poem Asleep in the Valley signifies that the soldier has been shot to death at war. আমি আগেই বলেছি এই প্রশ্নটা বড় প্রশ্নতেও আমি দিয়েছি, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা করবে। হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম Asleep in the Valley? দ্য মেন থিম অফ দ্য পোয়েম আমি গোড়াতেই আলোচনা করেছি, দ্য মেন থিম অফ Asleep in the Valley is a futility of war, অর্থাৎ যুদ্ধের নিষ্ফলতা। ক্লিয়ার? এটা হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। স্যালাই কম্পেয়ার দিতে আসি। তো প্রথমেই আছে হুইজ দ্য পোয়েট অফ সনেট নাম্বার 18? তো উইলিয়াম শেক্সপিয়ার, দ্য পোয়েট অফ সনেট নাম্বার 18। হুইচ সিজন is mentioned in the sonnet number 18? তো summer season is mentioned in Shakespeare sonnet number 18. Whom did Shakespeare address his sonnet number 18? কাকে অ্যাড্রেস করেছে sonnet number 18? মনে রাখবে, to his beloved friend a fair youth. To his friend, তার বন্ধুকে কম্পেয়ার করেছে। ওকে, shall I compare thee to a summer's day? What do you mean by thee? THEE, thee, এই দিটার কথার অর্থ কি? Who is referred to here as thee? তো thee means THEE, thee means you. The young friend of the poet is referred to here as thee.
তাহলে দিটা হচ্ছে কি কাকে রেফার করা হচ্ছে, পোয়েটের ইয়াং ফ্রেন্ডকে রেফার করা হচ্ছে। হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু, কার সঙ্গে তার বন্ধুকে কম্পেয়ার করেছে, শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। ওই যে বলছে না স্যার আই কম্পেয়ার দি সামার্স ডে, তো আমি কি তোমাকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করবো। তো যাই হোক পরের প্রশ্ন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ডাজ দ্য স্পিকার থিঙ্ক দ্য কম্পারিজন প্রপার অফ দ্য ওয়ার্থি। যাই হোক দ্য পোয়েট থিঙ্কস দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেড compared to the summer's day and hence and comparison in improper of the unworthy. যাই হোক নেক্সট প্রশ্ন, and summer's lease hath all to short a date. What is mean by summer's lease? Actually summer's lease কথার অর্থ, the summer's lease কথার অর্থ হলো the short time span of summer, duration of summer, the short duration of summer. Clear? Next প্রশ্ন, what does the eye of heaven refer to? eye of heaven, eye of heaven আমি প্রথম থেকেই বলে আসছি যে eye of heaven শর্ট কোয়েশ্চেনটা কি। eye of heaven কথার অর্থটা কি, প্রত্যেক অনেকবার বারে বারে পড়ে। eye of heaven কথার অর্থ হচ্ছে কি মনে রাখবে, the eye of heaven in Shakespeare sonnet 18 number refer to the sun, সূর্য, সূর্যকে eye of, স্বর্গের চক্ষু বলা হচ্ছে সূর্যকে। How is gold complexion of the sun dimmed? The gold complexion of the sun dimmed by the clouds and which gathered in the sky with the approach of the storm. Clear? So next প্রশ্ন, but the eternal summer shall not fade. উত্তরটা হচ্ছে কি, হোয়াট ডাজ, ওর সঙ্গে প্রশ্ন দিয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সামার রেফার টু হেয়ার, দ্য ওয়ার্ড সামার রেফার টু হেয়ার বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। এটা মনে রাখবে। হোয়াট শ্যাল ডেট নট বার্ক দ্য ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18, এটা 2015-তে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট। ডেথ শ্যাল নট বার্ক about the charming existence of poet's friend in his said in a Shakespeare sonnet number 18. Next প্রশ্ন, so long lives this and what is referred to by the word this, and here this referred to Shakespeare sonnet number 18. পরের প্রশ্ন, what make the beauty of the poet's friend eternal? Lines of Shakespeare sonnet number 18 will make the beauty of the poet's friends eternal. ক্লিয়ার? এখান থেকে আর সেরকম প্রশ্ন, পার্সনিফিকেশন যদি বলে যে গিভ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশনস ফ্রম সনেট নাম্বার 18, অ্যান্ড এক্সাম্পল অফ পার্সনিফিকেশনস অফ সনেট নাম্বার 18 ইজ আ নর শ্যাল ডেড বার্গ দাও ওন্ডারেস্ট অ্যান্ড ইন হিজ সাইড। এইটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন। হোয়াট ডাজ, আবার ওটাকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হোয়াট ডাজ ডেড ইউজুয়ালি বার্গ। তো এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে স্যালাই কম্পেয়ার দি। এরপরে যেটা আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। আমি পোয়েট্রি অফ আর্থ থেকে একটাই বড় প্রশ্ন দিয়েছি, ওই বড় প্রশ্নই আসবে, যা প্রশ্ন তার উত্তর একটাই। তো যাই হোক স্যালাই কম্পেয়ার দিতেও একই, পোয়েট্রি অফ আর্থ। তো যাই হোক পোয়েট্রি অফ আর্থে কি আছে, who wrote the poetry of earth? John Keats. What type of sonnet is Keats the poetry of earth? The Keats sonnet, the poetry of earth is Petrarchan sonnet. So Keats the poetry of earth is a Petrarchan sonnet. What does Keats celebrate in a poem in the poetry of earth? Poet মানে কিট এই কবিতার মধ্যে কি সেলিব্রেট করেছে, এই সনেটের মধ্যে কি সেলিব্রেট করেছে, সেটা দ্য মিউজিক অফ আর্থ মনে রাখবে। হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন আ কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ, তারা কোথায় আশ্রয় নেয়? ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য বার্ডস হাইড ইন আ কুলিং ট্রিজ। হোয়াট রিপ্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার ইন আ পোয়েট্রি অফ আর্থ, বলছে ওই মনে রাখবে সামার সিজন গ্রাসোফার, সামার বললেই গ্রাসোফারের কথা ভাববে, আর উইন্টার সিজন পড়লেই ক্রিকেটের কথা ভাববে। ঠিক আছে, এখানে দুটো ন্যাচারাল এলিমেন্ট বর্ণনা করা হয়েছে এই কবিতার মধ্যে। হ্যাঁ, তো সেখানে হচ্ছে কি একটা গ্রাসোফার আর একটা ঝিঝি পোকার গান। তো যাই হোক, হ্যাঁ, সামারকে কে প্রেজেন্ট করে? গ্রাসোফার। উইন্টারকে কে প্রেজেন্ট করে? ক্রিকেট। এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, একই ব্যাপার।
গ্রাসোফারস ভয়েস হ্যাজ বিন রেফার টু হেয়ার। হি টেক্স দ্য লিড, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হি টেক্স দ্য লিড মনে রাখবে। হু ইজ হি, হিয়ার হি রেফার্স টু দ্য গ্রাসোফার। পরের প্রশ্ন, ওয়ার ওয়াজ দ্য গ্রাসোফার সিন ইন আ সামার। গ্রাসোফার সামার সিজনে গ্রাসোফারকে কোথায় দেখা যায়? দ্য গ্রাসোফার ইন আ সিন বেনিথ সাম প্লিজেন্ট উইড। ভালো করে বোঝো আগে, যে প্রথম যেটা বললাম আমি, পাখিরা মানে খুব ফেন্টেড হয়ে, ফেন্ট কথার অর্থ কি? টায়ার্ড, ওখানে বলে ফেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেন্ট? FAINT, ফেন্ট কথার অর্থ টায়ার্ড। তো পাখিরা ফেন্ট হয়ে সে যাচ্ছে কুলিং ট্রিজে, আর গ্রাসোফার টায়ার্ড হয়ে সে কোথায় আশ্রয় নিচ্ছে? প্লিজেন্ট উইড, এটা মনে রাখবে, প্লিজেন্ট উইড, ঠিক আছে। হু টেক্স দ্য লিড ইন এ সামার লাক্সারি, একই ব্যাপার, কে সামার লাক্সারিটা লিড করে নিয়ে যায়? সেটা হচ্ছে গ্রাসোফার। হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, গ্রাসোফার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। ওয়ার ডাজ দ্য গ্রাসোফার রেস্ট হোয়েন হি ইজ টায়ার্ড, আগেই বললাম আমি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা করবে। তো যাই হোক, দ্য গ্রাসোফার রেস্ট বেনিথ সাম প্লিজেন্ট উইড হোয়েন হি ইজ টায়ার্ড। এ ভয়েস উইল রান হেজ টু হেজ, ভয়েসটা কোথায় রান করে? হেজ টু হেজ। হোয়াট সাইট ওয়ান হিয়ার অন লোন অ্যান্ড কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। আচ্ছা, একজন এইরকম সন্ধ্যাবেলায় কি শোনে? অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং ওয়ান কুড হিয়ার দ্য সং অফ ক্রিকার। ঠিক আছে, সেই ঠান্ডা পরিবেশের মধ্যে ঝিঝি পোকার গান শোনে। হু হ্যাজ রট দ্য সাইলেন্স, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন উইন্টার। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, হোয়াট ইজ মিন বাই স্টোভ? হেয়ার স্টোভ মিনস চিমনি। আর হোয়ার ডাজ ক্রিকেট হাইড ইন উইন্টার? দ্য ক্রিকেট হাইডস ইন স্টোভ ইন উইন্টার। হু ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার? দ্য ক্রিকেট সং ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার। নেক্সট প্রশ্ন দেখে নাও, এগুলো সব কিন্তু তোমরা বারবার ধরে বলছি, শর্ট কোয়েশ্চেন্স, MCQ আর SAQ আমি একসঙ্গে কিন্তু বোঝাচ্ছি, এটা তোমরা বুঝতে অসুবিধা করবে না। তো হোয়াট ডাজ দ্য পারসন হাভ লস্ট ইন ড্রজিনেস ইমাজিন? হাভ লস্ট করে অর্ধ, আর ড্রজিনেস, হাভ লস্ট ড্রজিনেস কথার অর্থ হচ্ছে কি? যে অর্ধ নির্ধারিত কোনো ব্যক্তি। দ্য পারসন হাভ লস্ট ইন ড্রজিনেস ইমাজিনস দ্য গ্রাসোফার টু বি among some grassy hills. When according to Keats will the poetry of earth ceasing, according to Keats the poetry of earth will never cease. এর পরে প্রশ্ন, what does the cricket's song seems to one is drowsiness half lost? উত্তরটা হচ্ছে কি? the cricket song seems to be grasshopper's one is drowsiness half lost. ক্লিয়ার? তো যা কিছু আলোচনা করলাম, যেটা আলোচনা করলাম, তোমরা এটা বারবার দেখো, দেখে তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে কোন প্রশ্নটার সমস্যা হয়েছে। এবারে নাটকে চলে আসি। এখানে 10 নম্বর থাকে, সেখানে 6 নম্বর একটা বড় প্রশ্ন থাকে, সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, আর আজকে 4 নম্বর সেটা আমি আলোচনা করে দিচ্ছি। একদম কমন যে প্রশ্নগুলো একটু আলোচনা করি। কমন যে প্রশ্ন, কমন কি থাকে? যে প্রশ্নের মধ্যে এটা থাকবে যে 3টে মেন ক্যারেক্টার, অ্যান্টম চেকবের লেখা দ্য প্রপোজাল, এটা 1 অ্যাক্ট প্লে। 3টে মেন ক্যারেক্টার হচ্ছে, 1 নম্বর স্টেফানোভিচ চবুকভ, মানে এ হচ্ছে ল্যান্ড অনার, আর এটা রাশিয়ার প্রেক্ষাপট, একটা গ্রাম্য পরিবেশকে প্রেজেন্ট করেছে তো এই নাটকের মধ্য দিয়ে। তো এখানে প্রথম 3টে ক্যারেক্টার মধ্যে প্রথম ক্যারেক্টার চবুকভ, যে হচ্ছে ভূমি, মানে অনেক জমিদার বলতে পারো, যার অনেক জমি জায়গায় রয়েছে, ল্যান্ড ওনার। তার একটা মেয়ে আছে নাতাল্লা স্টেপেনোভানা, তার হচ্ছে বয়স 25 ইয়ার, আর তারই পাশে মানে ওই একই গ্রামের একজন প্রতিবেশী যার নাম হচ্ছে আইভান ভেসিনেভিচ লোমোভ, যার বয়স ছিল 35 ইয়ার, আর তার একটা সবথেকে বড় রোগ কি জানো তো? প্যালপিটেশন, তার বড় রোগ। এটা হচ্ছে যেমন প্যালপিটেশন কি, একটা সবথেকে তার বদ অভ্যাস এটা ছিল যে কি, যখন সে ঘুমাতে যাবে খোঁচা মারে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেটা কতবার তাকে খোঁচা মারে, সেটা 20 টাইমস, এটা মনে রাখবে। আর একটা কমন যেটা থাকে, প্রথম আর্গুমেন্ট, মানে প্রথম যে ঝগড়াটা শুরু হয়েছিল ল্যান্ড নিয়ে, ল্যান্ডের নাম হচ্ছে অক্সেন মেডোজ।
সেই অক্সেন মেডোসের স্থায়ী মানে কোথায় কোন অংশ অক্সেন মেডোস সেটাও পড়ে। তো সেকেন্ড আর্গুমেন্ট হয়েছিল ডগ, দুজনের ডগ নিয়ে ঝামেলা হয়েছিল। তো এইগুলো কমন প্রশ্ন, যে সময়ের মধ্যে আমি খুব তাড়াতাড়ি আলোচনা কেন করতে চাইছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, প্রথম প্রশ্ন ছিল চবুকপ ইজ লোমোভ নেভার, লোমোভ বরোজ মানি ফ্রম চবুকপ মোর দ্যান টুয়াইস, মানে দুবারের বেশি। অ্যাকচুয়ালি লোমোভ কামস টু আস্ক দ্য হ্যান্ড অফ হিজ ডটার। সেকেন্ড যেটা এরপরে যেটা লোমোভ থিঙ্ক দ্যাট হি ইজ অলরেডি 35 অ্যান্ড হি অট টু বি এ ইররেগুলার লাইফ। চবুকপ ইন্ট্রোডিউস লোমোভ টু নাতাল্লা অ্যাজ এ মার্চেন্ট। নোটিসিং লোমোভ ইভিনিং ড্রেস, নাতাল্লা থিঙ্কস দ্যাট, যখন লোমোভকে রাত্রিকালীন ড্রেস পরে যখন দেখে তখন নাতাল্লা এটা ভাবছিল সে হয়তো গোয়িং টু কোথায় যাবে ভাবছিল, উইডিং পার্টি, বার্থডে পার্টি, না ম্যাজিক শো, না এ বল। একটা বল হচ্ছে কি একটা পার্টি, তো সেই পার্টিতে যাচ্ছিল বল। দি ডগ হুইচ হ্যাজ গন লেম ইন অফ লোমোভ, যে কুকুরটার মানে হাড় পা বা হাত যাই হোক ভেঙে গিয়েছিল, সেটা কে ছিল, লোমোভের। দ্য পার্সন ফ্রম হোম লোমোভ বট গেস, মানে যার কাছ থেকে সে তার গেস কুকুরটাকে কিনেছিল তার নাম কি, মনে রাখবে লোমোভের কুকুরের নাম গেস আর নাতাল্লার কুকুরের নাম হচ্ছে স্কুইজার। এই দুটোর মধ্যে একটা প্রত্যেক বছর আসে, আর বয়সটাও যাদের তাদের দুজনের বয়স এটাও আসে। যাই হোক, এখানে যা যা আলোচনা করছি আশা করি তোমরা পরীক্ষায় যে কালকে পরীক্ষা দিতে যাবে, কিন্তু সেই পরীক্ষায় সব এগুলোই থাকবে, এর মধ্যেই থাকবে, এটা শিওর। কারণ আমি সব শর্ট প্রশ্নগুলো একদম ইম্পর্টেন্টগুলো আমি দাগ মেরে রেখেছি। তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে শোনো, শুনলেই তোমরা কালকে পরীক্ষায় লিখতে পারবে। তো যাই হোক, লোমোভ দ্য পার্সন ফ্রম হোম লোমোভ বট গেস, সেটা হচ্ছে কি মিনানোভ এর কাছ থেকে এই কুকুরটা কিনেছিল। যে লোমোভ পেড ফর গেস, লোমোভ গেসের জন্য কত টাকা দিয়েছিল, 125 রুবলস। আচ্ছা, রুবলসটা যেমন টাকা, ওদের অঙ্ক রাশিয়ানে যে আমরা যেমন টাকা বলি, রুপি বলি আমরা, ইন্ডিয়ান যে কারেন্সি সেটা রুপি, তো ওদের ওখানে রুবলস বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে 120 রুবলস। যাই হোক, অ্যাকর্ডিং টু লোমোভ গেস ইজ এ ফার্স্ট রেড ডগ। চবুকপ পেড ফর স্কুইজার, কুইজারের জন্য কত টাকা পেড করেছিল চবুকপ, মানে কত টাকা দিয়ে কিনেছিল, 85 রুবলস। কিন্তু লোমোভ এখানে তাকে একটা হ্যান্ডসাম প্রাইস বলেছিল যে কে এই টাকাটা দিলে, এই রুবলসটা দিলেই এটাই যথেষ্ট দাম, মানে সেইটা কত টাকা বলেছিল মনে রাখবে। এখানে গুলায় যে প্রশ্নগুলো সেটা মনে রাখবে। লোমোভ কিন্তু ওর জন্য 25 রুবলস বলেছিল এনাফ, ওর জন্য প্রচুর দাম হয়ে যাবে। কিন্তু স্কুইজারকে তার মানে নাতাল্লার বাবা কিনে এনেছিল 85 রুবলস। আর লোমোভ তার নিজের গেসের জন্য যে টাকা খরচা করেছিল 120 রুবলস, এটা মনে রাখবে। According to Lomov, on the Marosinki hunt, a squeezer was wearing a sheep. মারোসিঙ্কির সঙ্গে শিপের একটা যোগাযোগ এই প্রশ্নের মধ্যে থাকবে। তো অ্যাকর্ডিং টু চবুকপ, লোমোভ ইজ নট এ ব্যাড হান্টার অ্যাট অল। এর পরের প্রশ্ন, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার ল্যান্ড, দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ ওভার ডগ। অ্যাকর্ডিং টু দ্য লোমোভ, নাতাল্লাস গ্র্যান্ড প্যারেন্টস ইউজড গ্রিন অক্সেন মেডোজ ফর 40 years. কত ইয়ার্স? 40 years. The proposal ends with Chobukov calling for champagne. Lomov was in his mid-30s. According to Chobukov, Lomov is not a hunter at all. Chobukov বলেছিল যে তুমি একজন ভালো হান্টার নয়। Lomov, Chobukov and Natalla approach marriage with sense of cynicism. Primarily, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, primarily Chobukov guessed that Lomov had come to borrow money. অর্থাৎ প্রথমে যখন লোমোভ এর কাছে গিয়েছিল আর কি,
মানে চবুকবের কাছে গিয়েছিল। চবুকব মনে মনে ভেবেছিল ছেলেটা বুঝি এবারে পয়সা ধার আনতে আসছে, কিন্তু আমি দেবো না। যাই হোক, হিয়ারিং লোমো প্রপোজাল চবুকব ইজ এক্সট্রিমলি জয়ফুল। পাপা প্লিজ টেল দিস জেন্টেলম্যান। এটা কি ছিল? বাবা ওই ভদ্রলোকটাকে বলে দিন, কি বিষয়ে বলে দিন। হু ওনস অক্সেন মেডোজ, মানে অক্সেন মেডোজটা কার, কে ওনার। তো লোমোভ হার্ট ইজ প্যালপিটেটিং আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য কোর্ট, এটার সম্বন্ধে। আরও এখানে আমি যেটা দেখিয়ে রেখেছি সেটা দেখো, যে এখানে একটা ছিল যে তার কি তাকে ধার দিয়েছিল আর কত মাস পর্যন্ত সেটা রেখেছিল, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে যে অক্সেন মেডোজ অবস্থানটা, অক্সেন মেডোজ উইচ আর উইচড ইন আ বিটুইন ইউর বার্চউডস অ্যান্ড বার্নমার্স। বার্চউডস অ্যান্ড বার্নমার্স এই দুটো জমিও কিন্তু নাতাল্লাদের ছিল। তো মানে নাতাল্লাদের ছিল নয়, নাতাল্লাদের। তো এর মধ্যবর্তী অংশটা, আবার বলছি, বার্চউডস অ্যান্ড ব্রান্ড মার্সের মধ্যবর্তী অংশ হচ্ছে অক্সেন মেডোজ। এটা একটা তৃণভূমি। অক্সেন মেডোজ কথার অর্থ হচ্ছে তৃণভূমি। এটা ছিল। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যাই হোক, প্রিটি ফুগার কাকে বলা হয়েছিল, এইগুলো কে বলেছিল, কাকে বলেছিল, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমরা আসার সম্ভাবনা খুবই বেশি, যেইগুলো আমি আলোচনা করলাম একটু আগে। আর হ্যাঁ, যেটা হচ্ছে এই যে থ্রেসিন মেশিনটা লোমোভকে ধার দিয়েছিল কত মাস পর্যন্ত, কোন মাস পর্যন্ত, এটা মনে রাখবে, নভেম্বর। ঠিক আছে, তোমাদের অপশানে যখনই দেবে নভেম্বর, তো নভেম্বরটাই লিখবে, জানবে থ্রেসিন মেশিন রয়েছে, মানে ধান ঝাড়ার মেশিন। ঠিক আছে, তো যাই হোক, আজকে এখানে ছাড়লাম। ঠিক আছে, তোমরা কেউ টেনশন করবে না, আর তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও। আর আমি তোমাদের সঙ্গে সবসময় থাকবো, সারা জীবন থাকবো। তোমাদের যখনই যেখানে সমস্যা হবে আমাকে জানাবে, আমি চেষ্টা করব আমার দিক থেকে 100% দেওয়ার, সেটা তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। কিন্তু ভালো রেজাল্ট চাই, আর খুব ভালো করে পরীক্ষা দিও। আমার আশীর্বাদ রইলো, আমার ভালোবাসা রইলো, এবং শুভেচ্ছা রইলো তোমাদের পরীক্ষার জন্য। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। টাটা।